নমস্কার বন্ধুরা। এটা যেহেতু আমার কোনো টাকা পয়সা রোজগার করার ব্যাপার নেই, ফলে নিয়মিত এখানে বসতেই হবে, রোজ মেসেজ পাঠাতেই হবে, এরকম কোনো দায় বা দায়বদ্ধতাও আমার নেই। মাঝে মাঝে ইচ্ছে হলে, খেয়াল খুশি হলে একটু মনে হয় যে একটু নিজের কথাটা বলি, মতামত আসুক, নিজেকে একটু শুধরে নেওয়ার জন্য। এছাড়া অন্য কোনো অভিপ্সা আমার নেই। তো এখনও তাই, মানে আজকেও তাই। ভোটের দিন, কাউন্টিংয়ের দিন, চৌঠা মে, সকালে, মানে কাউন্টিং সবে গণনা শুরু হয়েছে কি তার একটু আগে একটা ফেসবুকে একটা মেসেজ করেছিলাম, এই পর্যন্ত। এছাড়া তার আগে কয়েকটা দিন আমি কিছু বক্তব্য রেখেছিলাম ইলেকশনের সময়। প্রত্যেকবারই সেটা করতে হয়। কিছু বন্ধু আছে, আমার পুরনো কিছু বন্ধু আছেন যারা শুনতে চান। কেন শুনতে চান আমি অবশ্য জানি না, কিন্তু তারা শুনতে চান, এবং আমার মনে হয় ঠিক আছে, গলা তো আর যাবে না, সম্পত্তিও চলে যাবে না, যেটা মনে হয় বলি আর কি। যাই হোক, তো এবারেও তারা সেরকম কিছু কথা বলেছিলেন ফোন করে, তাই 3 দিন কথা বলেছি। আর তারপর থেকে, মানে ওই একটা মেসেজ আমি দিয়েছিলাম ফেসবুকে 4 তারিখ সকালবেলা। সম্ভবত তখনও কাউন্টিং শুরু হয়নি বা হয়েছে এরকম। মানে হলেও ওই পোস্টাল ব্যালটগুলো এরকম এরকম, মানে খুব একদম গোড়ার দিকে। তো সেটার পেছনেও একটা কারণ আছে। আসলে আমি দেখতে চাইছিলাম যে কাউন্টিংয়ের আগের দিন পর্যন্ত যারা এই বিভিন্ন চ্যানেলে অ্যানালিসিস করছেন, তারা কেউ কেউ আমার বন্ধুজনও বটে, বর্তমানে অধ্যাপক, সোফোলজির বিষয়ে তারা পড়ান, বা কেউ কেউ পলিটিক্যাল সায়েন্সও পড়ান, এবং বিশেষজ্ঞের মতামত দেন বিভিন্ন চ্যানেল, এবং তারা খুব ভালোই দেন। মানে আমার বন্ধু হিসেবে বলছি না, কিন্তু তারা মানে বেশ প্রামাণ্য কথাবার্তাই বলেন। তো আমার কিছু বন্ধু বান্ধব এরকম আমাকে বলছে যে এরকম তুই কি একটা বলবি বলেছিলাম, যে না সেটা আমি বলবো, কিন্তু একটা বলবো একদম অন্তিমে। আমি আসলে দেখতে চাইছি যে বিষয়টা কারো নজরে এসছে কিনা, বা কেউ বিষয়টাকে নিয়ে ভাবছে কিনা। তো একেবারে শেষ দিন, মানে কাউন্টিংয়ের শেষ দিন, কাউন্টিংয়ের একদম আগের শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেখলাম যে কেউই বিষয়টি নিয়ে কোনো কথা বলল না। তো আমি তারপরে পরের দিন সকালবেলা একটা মেসেজ করেছিলাম যে যারা বিভিন্ন রকম, তার আগে আমি বলেছিলাম যে ওই সমস্ত ফলাফলটা নির্ভর করবে ওই 2.5% সুইংয়ের ওপর। হুম, বাকিটা তো 50-50 ভোটের রেশিওতে আছে, এটা বলেছিলাম। কারণ ওই 2.5% থেকে 3%, এটা বলেছিলাম এই কারণে যে এই ভোটের এই সময়ে 26-এ এটা অতিরিক্ত ভোট একটা যোগ হয়েছে। সেটা হচ্ছে যে এবছরে যারা নতুন ভোটার, যে নিউ জেনারেশন, বা এখন খুব কায়দা করে যাকে জেন জি নাকি জি জেন কী সব বলা টলা হয়, তো এদের যে ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু অনেকটা পার্থক্য করে দেবার ক্ষমতা আছে। তো ওই জন্য এই 2.5% ভোটের কথাটাই বারবার করে বলছিলাম। কারণ এরা কংগ্রেস জমানা দেখেনি, এরা বাম জমানা দেখেনি,
এরা কংগ্রেস এবং বামেদের যে টাসল সেইটা দেখেনি, বামেদের সঙ্গে তৃণমূলের যে টাসল সেটাও প্রায় দেখেনি, কেন তখন তারা মাতৃ করে যারা এবারে ভোটাধিকার পেয়ে দেওয়ার, বা হয়তো একটু ওই ফিডিং বোতল ছেড়ে হয়তো ঐক্য বাক্য মাণিক্য ওই পর্যন্ত হয়তো যায়নি, সরে অসরেয়া। তো তাদের কাছে যেভাবে প্রচারটা গিয়ে পৌঁছেছিল, সেক্ষেত্রে তারা যেটা দেখছে সেটা হচ্ছে যে তৃণমূলের এই যে বিষয়টি এবং কেন্দ্রীয় সরকার মানে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, তো তারা এই দুটি সরকারের বর্তমান রূপটি দেখছে এবং সেখানে এ ওর বিরুদ্ধে চোর বলছে, এ ওর বিরুদ্ধে চোর বলছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওটা নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি এই পরের দিন সকালে যে দুটো লাইন লিখেছিলাম ফেসবুকে, আমি জানি না আমার আজকে যারা এইটি দেখছেন তারা সেটি তাদের নজরে পড়েছিল কিনা, কারণ আমি তো ওরকমভাবে আজ পর্যন্ত কোনো দিন যতবারই আমি লাইভ করেছি বা এইরকম ভিডিও করেছি আমার ভিডিও ক্যাম্পাসে, কখনোই আমি বলিনি যে আমারটা দেখুন, আমারটা দেখুন, আমারটা দেখুন, সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন, দিকে দিকে ছড়িয়ে দিন। হ্যাঁ, এ সমস্ত আমি কখনো বলিনি। যার ভালো লাগবে তিনি করবেন, তিনি যেটা উচিত মনে করবেন করবেন, যার ইচ্ছে হবে দেখবেন, যার ইচ্ছে হবে না দেখবেন না, কারণ সময়ে প্রত্যেকের দাম আছে। যাই হোক, তো দেখলাম যে একটা কথা নিয়ে কেউ কোনো আলোচনা করেনি, সেই জন্যই পরের দিন সকালে আমি দুটো লাইন লিখেছিলাম। সেটা হচ্ছে যে আপনারা বন্ধুরা কি আরএসএসের মুভমেন্টটা ভুলে গেলেন? আপনারা যখন কোনো কাউন্টিং করবেন তখন RSS এই তিনটে শব্দকেও মাথায় রেখেই হিসেব টিসেবগুলো করতে হবে, যেটা কাউন্টিংয়ের আগের দিন পর্যন্ত যত এক্সপার্ট কমেন্ট্রি হয়েছে ভাই, সেখানে তারা কেউ কিছু বলেনি। কেননা আমি শেষ 2 বছর ধরে আমার যেটুকু পরিক্রমা হয়েছে এই পশ্চিমবঙ্গে, বেশি দিন এখানে তো খুব একটা থাকতাম না, বা এই ইদানিং বছর খানিক ধরে আছি বাংলায়, তাতে করে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমার বেশ কিছু বন্ধু আছেন যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। তো তাদের সঙ্গে বিভিন্ন সময় আমার চায়ের দোকানে যেরকম আড্ডা হয়, কথা হয়, অন্যান্য মতাবলম্বীদের সঙ্গেও যেমন হয় এদের সঙ্গেও হয়। তো সেখান থেকে আমার যেটা মনে হয়েছিল যে 2021-এ কিন্তু বিজেপির যারা কার্যকর্তা হিসেবে এখানে এসেছিলেন, এক্সপার্ট বা যারা দায়িত্ব নিয়ে এসেছিলেন, তারা কেউই সেভাবে আরএসএসের সাহায্য চাননি, যেটুকু আমার মনে হয়েছিল তাদের কথা শুনে। ফলত যে রেজাল্টটা হবার সেটাই হয়েছিল। এর আগে যেবার এমপিতে অতগুলো সিট, যেবারে দিলীপ ঘোষ মহাশয় সভাপতি ছিলেন, সেবারে কিন্তু আরএসএসের একটা বড় ভূমিকা ছিল। এবং এই আরএসএস এদের কর্মপদ্ধতি এত মানে অলমোস্ট নিখুঁত, মানে অনেকটাই নিখুঁত, এবং তার সঙ্গে ডেডিকেশন, এ দুটো জিনিস নিয়ে তারা কাজ করেন। তাদের পরিকল্পনা এবং সে পরিকল্পনা অনুযায়ী ধাপে 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 তারা যেভাবে এগোন, এটা আমি এই কিছুদিন যে কদিন এই বাংলায় আছি আমার সাথে নজরে এসেছিল মানে এসেছে আর কি।
এবং সেখান থেকেই আমার মনে হয়েছে যে যদি এবারও আরএসএসকে ব্রাত্য করে রাখে তাহলে এবারও বিজেপির ওই যে ভোটের রেশিও সেখান থেকে হয়তো 2-3% বেড়ে ওই 40-40 হতে পারে, তার বেশি কিছু হবে না। তো তারপরেই আমার নজরে পড়েছিল বেশ কিছু ওদের মণ্ডল সভা বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ওরা বলে, ওয়ার্কশপ, শিবির, বিভিন্ন রকমের, এবং সেখানকার সেসব নিষ্ঠা আমি দেখেছি, তাদের সেসব মিটিং এবং কিভাবে আগামী দিনে কাজ করবে। দেখুন, দুটো জিনিস আমার মনে হয়েছে যেটা আমি শেয়ার করছি বন্ধুদের সঙ্গে, করতে চাই। প্রায় 60 লক্ষ সভা করেছেন তারা, 60 lakhs, মানে এর বেশি হতে পারে, কম নয়। বন্ধুরা বলবেন এটা কি সম্ভব? 60 লক্ষ সভা করা সম্ভব, এটা আরএসএস-এর পক্ষেই করা সম্ভব। আমাদের কাছে যে কনসেপ্ট আছে না, আমি কথাগুলো কেন বলছি, যে ওল্ড প্রভাবস মেড নিউ, পুরনো প্রবাদকে নতুন করে তৈরি করে, ধ্যান ধারণাকে পাল্টাতে হবে। লড়াইটা শুধুমাত্র থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস এই করে করে আর চলবে না। বিষয়গুলো ভাবুন, সভার যে কনসেপ্ট, যে ধারণা, সভা সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটাকেই অনেকাংশে উল্টো করে দেওয়া হয়েছিল এবারে। কীরকম? ধরুন একজন রাষ্ট্রীয় সেবক, স্বয়ংসেবক কর্মী দুটি লোকের সঙ্গে কথা বলছে, সভা, 4টি লোকের সঙ্গে কথা বলছে, সভা, কোনো একটি জায়গাতে পাটি পেতে মুড়ি নারকোল খেতে খেতে কথা হচ্ছে, সভা। এইভাবে যদি যোগ করা যায়, কাউন্টিং করা যায়, প্রায় 60 লক্ষেরও বেশি, কম তো নয়, সভা সংগঠিত হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। দুই, এবারে লিস্ট দেখুন, যখন সবাই জিতলো তখন আমি আবার একটা এরকম কে কে মন্ত্রী হবে, অমুক হবে, তমুক হবে, এরকম একটা যখন আলোচনা চলছে কাগজে, আমি একটা লাইন লিখেছিলাম, আর কে হবে না কে না হবে আমি জানি না, স্বপন দাশগুপ্ত অবশ্যই হবে। প্রথম যে লিস্টটা বেরোলো যে কয়েকজনকে নিয়ে, তার মধ্যে কোথাও স্বপন দাশগুপ্তর নাম ছিল না। আমাকে অনেকে বলল, কিন্তু খুব যে বললি যে আর কেউ হোক না হোক, স্বপন, কই, ওরা তো নামই নেই, আর তার তো আমরা নামই শুনি কে। আমি তখন বলেছিলাম যে এখানে যারা এবারে ক্যান্ডিডেটচার দিয়েছে তাদের নাম সবাই শুনেছেন বা শুনেছো বা শুনেছিস? কলিতার নাম শুনেছিস? রেখাপাত্রর নামটা তবু শোনা গেছে সেই সময় নাড়াঘাটার জন্য, কিন্তু কলিতার নাম শোনা যায়নি।
তো এরকম প্রচুর নতুন নতুন নাম এবারে উঠে এসেছে, প্রচুর নতুন নতুন নাম উঠে এসেছে। মিঠুন চক্রবর্তী একটা ইন্টারভিউতে বলছে যে এবারে যে ক্যান্ডিডেটগুলো মানে এবারে সিলেকশনের জায়গাতে এসছে, সেখানে ওনার একটা ভূমিকা আছে। ঠিক তার কিছুদিন আগেই উনি মোহন ভাগবতের সঙ্গে একটি সভা করে এসছেন। গতকাল তো মিঠুন চক্রবর্তী নাম সিলেকশনে যে ওনার ভূমিকা আছে, অমুক আছে তমুক আছে, উনি কিছু বলেননি বা কেউ জানতেও না, উনি ছিলেনও না তার মধ্যে। কিন্তু এবারে উনি নিজেই বলেছেন যে এবারে যে ক্যান্ডিডেটের আছে সেখানে আমারও কিছু ভূমিকা আছে। এবং তো কিছুদিন আগেই তিনি মোহন ভাগবতের সঙ্গে একটা দীর্ঘ একটা মিটিং করে এসছেন। আমি ওই জন্য বলেছিলাম যে স্বপন দাশগুপ্ত কে হবে না হবে আমি জানি না, কিন্তু স্বপন দাশগুপ্ত মন্ত্রী হচ্ছেন। দ্বিতীয় নামও যখন আলোচনা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, সেখানেও স্বপন দাশগুপ্তের নাম আলোচনা হয়নি। কিন্তু গতকাল যখন শপথ নেওয়া হয়েছে সেখানে স্বপন দাশগুপ্ত আছে। তার কারণটা হলো এবারে যে ক্যান্ডিডেটগুলোকে নেওয়া হয়েছে, যাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, একদম পরিকল্পনা মাফিক করা হয়েছে যে যদি পার্টি ক্ষমতায় আসে, কারণ এবারে ক্ষমতায় আসার সম্ভাবনাটা অনেকটা বেশি, গতবারেও ছিল কিন্তু এবারে অনেকটা বেশি। কেননা পলিটিক্যাল সায়েন্সের হিসেব অনুযায়ী এক একটা দল এক একটা টার্মে পরে স্যাচুরেটেড হয়ে যায়, এবং সেই স্যাচুরেশনের সময়ে যদি কোনো জোরদার একটা বিরোধী শক্তি উঠে আসে, তখন তার সম্ভাবনাটা 70 থেকে 80% দিকে চলে যায়। এগুলো কিছু মানে এগুলোর পেছনে কতগুলো চুলচেরা হিসেব আছে সোফোলজির, আমি এই সমস্ত বলে টলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যেটা ঘটনা সেটা হচ্ছে যে যেহেতু এবারে সম্ভাবনাটা প্রায় 70-80%, সেই জন্য এমনভাবেই ক্যান্ডিডেটগুলোকে চয়েস করা হয়েছে যে পার্টি যদি পাওয়ারে আসে তাহলে কাকে কোন কোন দপ্তরে বসানো যেতে পারে, এবং সেই দপ্তরগুলোতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা ভয়ঙ্কর রকম সুপারভিশন বা নজরদারি যেন থাকে। এবং সেদিক থেকে আমার এই হিসেব থেকে আমার মনে হয়েছিল কতগুলো নাম, তার মধ্যে একটা নাম অবশ্যই স্বপন দাশগুপ্ত, সেই জন্য ওটা লিখেছিলাম। আমি এর সপক্ষে আরেকটা এই কথাগুলো কেন বলেছি তার পেছনে আরও একটা যুক্তি দিচ্ছি। ধরুন করণদিঘি থেকে যিনি দাঁড়ালেন, আমার মনে হয় সর্বকনিষ্ঠ, যতদূর মনে হয়। আমি তাকে দেখেওছি, তার সাথে আমি কথাও বলেছি, কারণ আমি ওই অঞ্চলেই আমার কর্মস্থল, মানে ওই পুরো দিনাজপুর জুড়ে করণদিঘি, ডালখোলা, রায়গঞ্জ, টুঙ্গিদিঘি থেকে পূর্ণিয়া, এই জোনটাতে আমার কর্মস্থল। যেহেতু তো সেই যে ছেলেটি খুবই জুনিয়র ছেলে,
ওখানে যে দুজনের নাম ছিল ক্যান্ডিডেচার হিসেবে, খুব স্ট্রং ক্যান্ডিডেট তারাও বিজেপির পক্ষে, এবং 90% মানুষ বিশ্বাস করতেন এদের দুজনের মধ্যে কেউ হবে। দেখা গেল যে তাদের সবাইকেই ভুল প্রমাণ করে যাকে ওখানে ক্যান্ডিডেট করা হলো, অর্থাৎ বিরাজ বিশ্বাস, তাকে কেউ ধারণাই করতে পারেনি, কেউ আশাই করেনি যে সে ক্যান্ডিডেট হবে। অথচ বাকি দুজনের ক্ষেত্রে মানে দাঁড়ালে বিজেপির হাওয়া থাক বা না থাক, সে তারা জিতবে, মানে এরকম তাদের আঞ্চলিক পরিস্থিতি, তাদের ওপরে বিশ্বাসযোগ্যতা। তো একেবারে একটা ফ্রেশ মুখকে নিয়ে আসা হলো, তিনি জিতলেন। এবং যখনই ওই বিরাজকে আনা হয়েছে তখনই আমার মনে হয়েছে যে তার মানে এই হাওয়াতে যদি এ জিতে যায় তার মানে এও মন্ত্রিসভার দিকে যাবে, এবং তাই হলো। এবং বিরাজ বিশ্বাসও আমি যতদূর জানি তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িত। জগন্নাথ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ তো আছেন, এরকম বেশ কিছু ক্যান্ডিডেট যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে এখানে ক্যান্ডিডেট হয়েছেন বিজেপির হয়ে, এবং তারা লিস্টটা দেখছিলাম পরশু দিনকে, আমার কাছে যেটা লিস্টে এসেছিল, এই নামগুলো সেখানে কিন্তু মন্ত্রী হিসেবে আছে। কে কী দপ্তর পাবে না পাবে সেটা হয়তো আজকাল ঠিক হবে। যেমন স্বপন দাশগুপ্তর ক্ষেত্রে বলা যেতে পারে যে শিক্ষা দপ্তর, ওনার পেলে ভালোই হয়। খর্দা থেকে যিনি দাঁড়িয়েছেন কৃষি বিজ্ঞানী, ওনাকে যদি কৃষি বিপণন ক্ষেত্রটাতে দেওয়া হয় তাহলে ওনার কাজটাও ভালো হবে। হবে কিনা জানি না, পরে সন্ধ্যাবেলা খবর হলে শুনতে পারবো। এরকম কিছু কিছু রুদ্র আছে, একদম মানে পুরো চয়েস করা আছে যে কোন কোন দপ্তরগুলোতে, মূল দপ্তরগুলোতে কাদের কাদের পোস্টিংটা হওয়া দরকার, এবং সেইভাবেই সেসব ক্যান্ডিডেটকে চয়েস করা হয়েছে। এবং তাদের মধ্যে কিছু জেতেনি, কিন্তু যারা জিতে এসছে তাদেরকে সেইভাবেই সেই মূল দপ্তরগুলোকে বন্টন করা। এবং এই যে সরকারটা থাকবে, এই সরকারের মধ্যে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই সিসি ক্যামেরা কিন্তু নজরদারি থাকবে। সিসি ক্যামেরার মতন এই সমস্ত ক্যান্ডিডেটরা থাকবে। তার কারণ হচ্ছে যে ভ্যানগার্ডের মতন এই পশ্চিমবঙ্গ সরকারটাকে বিজেপি নিয়ন্ত্রিত হলেও যতদূর সম্ভব, দেখবেন এবারে বারবার করে বলা হচ্ছে যে বিজেপিতে বেনজল ঢুকবে না, তৃণমূলীয়করণ হবে না, বা দুর্বৃত্তায়ন এখানে ঢুকবে না, কাউকে নেওয়া হবে না। এই স্লোগানগুলো কিন্তু এমনি বলছে না কেউ। প্রতিটি এমএলএ তাদের নিজস্ব চ্যানেলে গিয়ে বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিচ্ছে, একই কথা বলছে, যেগুলো কোথাও রেয়াত করা হবে না, কোনো রকম লুটপাট মারামারি হলে সে যদি আমাদের দলেরও হয় তাকেও আপনারা অ্যারেস্ট করবেন। অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরটাকেও ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে।
গোটা এই প্রক্রিয়াটা ভিতরে যে একটা ডিসিপ্লিন দেখা যাচ্ছে, এই ডিসিপ্লিনটা বা এই রেজিমেন্টেশনটা কিন্তু বামফ্রন্ট বা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারো ভেতরে নেই, আর কোনো পার্টিতে নেই। যে কারণে এরা সর্বশক্তি দিয়ে কমিউনিস্ট পার্টিকে যেরকম প্রতিহত করে, কমিউনিস্ট পার্টিও সর্বশক্তি দিয়ে এদেরকে প্রতিহত করার চেষ্টা করে এসেছে। যদিও বহু সময় কৌশলগত কারণে কমিউনিস্ট পার্টি মানে তো অ্যাকচুয়ালি তো সিপিআই বা সিপিআইএম, এটা যেরকম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তেমনি কৌশল পার্টি অফ ইন্ডিয়াও বলা হয়, হয়ে থাকে। প্রতি পদে পদে কৌশল, যতটা পদে পদে কমিউনিজমের বিকাশ হওয়া দরকার ছিল 100 বছরে, এই কৌশল করতে পদে পদে কৌশল করতে গিয়ে সে কমিউনিজম বা সোশ্যালিজম তার বিকাশটা ব্যাহত হলো, আর কিছুই না। যে কারণে 100 বছর পরে এই জনসংঘ বা আরএসএস বা জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি 100 বছর পরে আরএসএসকে স্টিয়ারিংয়ে রেখে বিভিন্ন জায়গাতে আরএসএস তার ক্ষমতার বাহু যেভাবে বিস্তার করতে পারছে বা করছে, সেখানে কমিউনিস্ট পার্টি 100 বছরে, একটা বৈজ্ঞানিক পার্টি হয়েও 100 বছরে পশ্চিমবঙ্গে শূন্য। এবারে একটা খাতা খুলেছে, কিন্তু স্টেট ওয়াইজ জিরো গোটা ভারতবর্ষে। কোনো প্রদেশে কোনো ক্ষমতায় নেই, এবং বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বারবার করে যারা বলেছিল তাদেরকে আজকে এই একটি শিবরাত্রি সলতে, এবং সেটাও বহু রকম কায়দা কানুন করার ফলে ওই সিটটা পাওয়া গেছে, নইলে ওই সিটটাও এবারে আসতো না, ওই সিটটাও এবারে আসতো না। যাই হোক, 0 থেকে 1। তো এই যে বিষয়টা আমার কাছে খুব অবাক লাগলো, যে এটা কিন্তু এতজন বিশ্লেষণ করেছেন যে কীভাবে বিজেপি পাওয়ারে আসলো, কি তার ভেতরে প্রথা প্রকরণ। আমি কিন্তু কোথাও দেখলাম না যে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের যে একটা প্রচ্ছন্ন ছায়া ব্যাপ্ত হয়ে রয়েছে চারদিকে, এই আলোচনাটা কিন্তু কোথাও হলো না। দেখবেন বিজেপি গভর্নমেন্ট বলছে, বা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বলছে, বা বিজেপি পার্টি বলছে যে আমাদের কোথাও কোনো ট্রেড ইউনিয়ন নেই, সুতরাং আমাদের ঝান্ডা নিয়ে কেউ কিছু বললে, কেউ কিছু চাইলে সরাসরি পুলিশকে রিপোর্ট করবে। একটা সর্বভারতীয় পার্টি, তাদের কোনো ট্রেড ইউনিয়ন থাকবে না? এটা হয় নাকি? আছে। বিএমএইচ, ভারতীয় মজদুর সংঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ছাত্র সংগঠন, এবং এই বিএমএস একটা গোটা ভারতবর্ষে একটা শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংগঠন। এটা মানে যারা বাইরে বাইরে যাদের ঘুরে বেড়ানো বা বাইরে বাইরে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে, তারা মানে আশা করি আমার সঙ্গে সহমত হবে। কি মানে শক্তিশালী একটা ট্রেড ইউনিয়ন, সেটা বাইরে না গেলে বোঝা যাবে না। কারণ পশ্চিমবঙ্গ তো এতদিন এই আইএনটিইউসি আর সিটু, এছাড়া তো আমরা কাউকে দেখিনি, এবং বিভিন্ন রকমভাবে বা বর্বর দল, বুর্জুয়া দল, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এসব বলে 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 যত আমরা বলেছি, তত কিন্তু তারা একটু 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 করে এখানে ঢুকেছেন এবং এখানে পেনিট্রেট করেছেন ভয়ঙ্করভাবে।
বাংলার মাটি দুর্জায়গাটি বর্বর দল অমুক তমসুক করে কি হলো? প্রথম তো বামেদের আমলেই বিজেপি সরকার মানে ক্যান্ডিডেট ইয়ে করলো, এমএলএ হলো হাবড়াতে, বোধহয় বাদল সরকার নাকি নাম ছিল, বাদল সরকার নাকি বাদল বসু বোধহয় এরকম একটা কিছু নাম ছিল, বাদল নাম ছিল। সেটা তো বামেদের আমলেই এলো, প্রথম তো বামেদের আমলেই এসছে। বামেরাই তো ব্রিগেডে হাতে হাত ধরাধরি করে চলো আমরা বন্ধু সরকার তৈরি করি, কখনো জনতা পার্টির সঙ্গে, কখনো ভিপি সিংয়ের সঙ্গে, জনতা দলের সঙ্গে। যাই হোক বন্ধুগণ, ভাবছিলাম যে এই কথাগুলো একটু বলা দরকার, কারণ এই কথাগুলো কোথাও শোনা গেল না, কোথাও কেউ আলোচনা করলো না। আমি ভুলও হতে পারি, কারণ আমি আর নিজেকে এখনও ছাত্র বলেই তো মনে করি, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বা সোফোলজির ছাত্র, মাস কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমার মনে হয় যে এটা আমার একটা ক্লাস আর কি, যে একটা ক্লাসে যেরকম খারাপ ছাত্ররা দুমদাম এক একটা কথা বলে উত্তর দেয়, মাস্টারমশাইরা শুধরে দেন, এটাও সেরকমই একটা, মনে করুন একটা দুমদাম কথা বললাম। আপনাদের মধ্যে যদি কেউ শিক্ষক হিসেবে এগুলোকে একটু আমাকে শুধরে দেন, বিশেষ উপকৃত হবে। ভালো থাকবেন।